গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অন্ধকারের গান পর্ব ৬। এখন আমার সামনে থেকে যাও। বুলু চলে যাবার পরপর মিজান সাহেব বিনাকে ডেকে পাঠালেন। বিনার সঙ্গে তিনি খানিকটা ভদ্র ব্যবহার করলেন। সহজ স্বরে বললেন, বস। খাওয়া দাওয়া শেষ করেছ? বিনা বলল, জি। সে মনে মনে ঘামতে লাগল। বাবা তার সঙ্গেও তুমি তুমি করে কথা বলছেন। তুমি কি এমএ পড়তে চাও? জি। কেন চাও? বিনা জবাব দিল না। মিজান সাহেব বললেন, এমএ কেন পড়তে চাও সেটা শুনি। আপনি যদি পড়তে নিষেধ করেন, পড়ব না। মিজান সাহেব বললেন, তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি তোমাকে পড়তে নিষেধ করব কেন? বিনা দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। মিজান সাহেব জবাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, তোমাকে একটা ঘড়ি দিয়েছিলাম। প্রথম কিছুদিন সারাক্ষণ হাতে থাকত। এখন একবারও দেখি না। যাও, ঘড়িটা নিয়ে আসো। বিনা নড়ল না, আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। ঘড়িটা কি তোমার সঙ্গে নেই? না। কি করেছ? হারিয়ে ফেলেছ? জি। না, ঘড়ি তুমি হারাওনি, রাগ করে ফেলে দিয়েছ। আমি ঠিক বলেছি না? বিনা উত্তর দিল না। মিজান সাহেব বললেন, আচ্ছা তুমি যাও। তিনি মেয়েকে ডেকেছিলেন সম্পূর্ণ ভিন্ন কারণে। বিনার একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। এই নিয়ে আলাপ করতে চেয়েছিলেন, করতে পারলেন না। লজ্জা লাগল। ছেলে মেয়েদের সঙ্গে তার সম্পর্ক সহজ নয়। বিনার মার সঙ্গে এই নিয়ে আলাপ করা দরকার। আলাপ করতে ইচ্ছে করছে না। মূর্খ মেয়ে ছেলে, এদের সাথে আলাপ করা না করা সমান। কিছু বললে চারদিকে ঢাক পিটাতে থাকবে। তবু তিনি রাতে শোবার সময় বললেন, বিনার একটা বিয়ের প্রস্তাব এসেছে। ফরিদার সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠলেন। আগ্রহ নিয়ে বললেন, ছেলে কি করে? ডাক্তার। ডাক্তার ছেলে? বলো কি? ডাক্তার ছেলে তো খুব ভালো। প্র্যাকটিস কেমন? রুগীপত্তর পায় তো? জানি না। মিজান সাহেব ঘুমাবার আয়োজন করলেন। এই প্রসঙ্গে কথা বলতে তার আর ভালো লাগছে না। ফরিদা বললেন, ছেলে দেখেছ তুমি? হুম। দেখতে কেমন? তিনি জবাব দিলেন না। ফরিদা আবার ক্ষীণস্বরে বললেন, ছেলে দেখতে কেমন? মিজান সাহেব বিরক্ত গলায় বললেন, দেখতে ভালো। এখন বিরক্ত করো না তো, ঘুমাও। ফরিদা সারা রাত ঘুমাতে পারলেন না। অল্পতেই তার মস্তিষ্ক উত্তেজিত হয়। আজও হয়েছে। গনি সাহেব বললেন, কি মিজান সাহেব, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ? জি না। শরীর খারাপ হলে বাসায় চলে যান। সবারই বিশ্রাম দরকার। মিজান সাহেব বললেন, আমার স্যার শরীর ঠিক আছে। তাহলে কি মন খারাপ? মন খারাপ হবার তো কোনো কারণ নেই। ছেলে ফিরে এসেছে। মিজান সাহেব অপ্রাসঙ্গিকভাবে বললেন, আমি স্যার গতকাল রহমানের বাসায় গিয়েছিলাম, কথা বলেছি। বাচ্চাটা ভালো? জি ভালো। আর বাচ্চার মা? সেও ভালো। স্যার, আমার ধারণা হিসাবের গণ্ডগোলের সঙ্গে রহমানের কোনো সম্পর্ক নেই। গনি সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হল। পরক্ষণেই তার স্বাভাবিক হয়ে গেল। তিনি হাসিমুখে বললেন, আপনি কি সরাসরি কিছু জিজ্ঞেস করেছিলেন নাকি? জি না। তবে তারা টাকাটা কি করে জোগাড় করেছে এটা শুনলাম। খুব কষ্ট করে টাকা জোগাড় করেছে। জমি জমা ঘর বাড়ি বিক্রি করে একটা বিশ্রী অবস্থা। আহা, বলেন কি? আমার খুব খারাপ লাগল। খারাপ লাগারই কথা। গনি সাহেব পান মুখে দিতে দিতে বললেন, তাহলে আপনার কি ধারণা টাকাটা গেল কোথায়? আমার কাছে টাকার পরিমাণ খুবই নগণ্য, ওটা কিছুই না। কিন্তু এরকম একটা ব্যাপার তো হতে দেওয়া যায় না, তাই না? মিজান সাহেব চুপ করে রইলেন। গনি সাহেব বললেন, ব্যাপারটা ঘটেছে ক্যাশ সেকশনে, তাই না? জি।
রহস্য উদ্ধার হওয়া দরকার। তা নইলে ভবিষ্যতে যে আরো বড় কিছু হবে না তার গ্যারান্টি কি? তাই না? জি। পুলিশের হাতে ব্যাপারটা দিয়ে দিলে কেমন হয় বলুন তো? পুলিশ কিছু করতে পারবে না জানা কথা। কখনো পারে না। তবু পুলিশ যদি নাড়াচাড়া করে তাহলে সবাই একটু ভয় পাবে। কি ঠিক বলেছি না? মিজান সাহেব কিছু বললেন না। গনি সাহেব বললেন, আমার চিটাগং ব্রাঞ্চের একটা খবর আপনাকে বলি। ফরেন কারেন্সিতে ১১ লাখ টাকার একটা সমস্যা। আমার সবচেয়ে বিশ্বাসী যে মানুষ চিটাগাংয়ে আছে তাকে সন্দেহ করতে হচ্ছে। বুঝতে পারছেন অবস্থাটা? মিজান সাহেব বললেন, আমার ওপর কি আপনার কোনো সন্দেহ হয়? কারো উপর আমার সন্দেহ হয় না। আবার কাউকে বিশ্বাসও করতে পারি না। বিশ্বাস করা উচিতও না। আদমের পর আল্লাহ বিশ্বাস করেছিলেন। সে বিশ্বাসের ফলটা কি হলো বলুন? আদম গন্ধম ফল খায়নি, খেয়েছে। মিয়া বিবি দুজনে মিলেই খেয়েছে। চা খান, চা দিতে বলি। বুঝলেন মিজান সাহেব, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ সেকশন হলো তার হার্ট। হার্টে ছোট অসুখ ধরা পড়ে না। কিন্তু এই ছোট জিনিস হঠাৎ বড় হয়ে যেতে পারে। যখন হয় ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়। কেউ বুঝতেও পারে না। ঠিক কিনা বলুন? নির্বোধ মানুষেরা সাধারণত সৎ হয়। এই জন্য ক্যাশে দরকার নির্বোধ ধরনের লোক। মুশকিল হচ্ছে কি, এই নির্বোধ ধরনের লোকদের আবার অন্যরা সহজেই ব্যবহার করে। কাজেই নির্বোধ ধরনের লোক ক্যাশে অচল। সমস্যাটা দেখতে পারছেন? ভীষণ সমস্যা। চা এসে গেছে। মিজান সাহেব চায়ে এক চুমুক দিয়েই কাপ নামিয়ে রাখলেন। ঠান্ডা গলায় বললেন, আপনি কি আমাকে সন্দেহ করছেন? মনি সাহেব বললেন, না, করছি না। আপনি আমার অতি বিশ্বাসী লোকদের একজন। এই বছর থেকে আপনার বেতন ৫০০ টাকা বাড়ানো হয়েছে। ২-১ দিনের মধ্যে চিঠি পাবেন। তবে মিজান সাহেব, ওই যে বললাম বাবা আদমের কাহিনী। চা খান, চা ঠান্ডা হচ্ছে। মিজান সাহেব চা খেতে পারলেন না। তার বমি বমি লাগছে। গনি সাহেব ১২টার দিকে রোজ একবার বাসায় টেলিফোন করে তার ছেলের খোঁজ নেন। আজও টেলিফোন করলেন। তার স্ত্রী সম্ভবত টেলিফোনের কাছেই বসে থাকেন। কারণ একবার রিং হওয়া মাত্রই টেলিফোন তুলে তিনি চিকন গলায় বলেন, আপনি কে বলছেন? আজ বেশ কয়েকবার রিং হবার পর তিনি টেলিফোন ধরলেন এবং যথারীতি বললেন, আপনি কে বলছেন? গনি সাহেব শীতল গলায় বললেন, বাবু কোথায়? বাসায় নাই। বাসায় নাই মানে কি বলছে এসব? বড় জামাই নিয়ে গেছে। বড় জামাই নিয়ে গেছে মানে? এর মানে কি? কোথায় নিয়ে গেছে? ফরিদপুর। গনি সাহেবের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ব্যাপারটা কি দ্রুত আঁচ করতে তিনি চেষ্টা করলেন। তেমন কিছু ধরতে পারলেন না। তার কপালে ঘাম জমল। তিনি থমথমে গলায় বললেন, ফরিদপুর নিয়ে গেছে কেন? ওখানে এক পীর সাহেব আছেন। পীর সাহেব দোয়া পড়লে সব ভালো হয়। আমি বলিনি যে জামাইয়ের সঙ্গে বাবু কোথাও যাবে না? বলিনি? এখন নিতে চাইলে আমি না করি কেমনে? জামাই মানুষ। কখন নিয়ে গেছে? সকালে। আপনি বাইরে যাওয়ার একটু পরে। আমাকে এতক্ষণ বলনি কেন? কেন তোমার এত সাহস হলো? কোত্থেকে এত সাহস পেলে? ও ফাঁসে ফোঁস-ফোঁস শব্দ হচ্ছে। গনি সাহেবের স্ত্রী কাঁদতে শুরু করেছেন। এই কান্না অবশ্য খুবই সাময়িক। টেলিফোন রেখে দেওয়া মাত্র কান্না থেমে যাবে। গনি সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন। তিনি তার জামাইদের বিশ্বাস করেন না। তার ধারণা বাবুকে বড় জামাই একা নিয়ে যায়নি। ৩ জনই এর সঙ্গে আছে। এই নিয়ে যাওয়ার পিছনে দীর্ঘ পরিকল্পনা থাকা বিচিত্র না। হয়তো বিকালে বড় জামাই ফিরে এসে কাঁদো কাঁদো গলায় বলবে, একটা সর্বনাশ হয়েছে। বাবু পুকুরে পড়ে গেছে, কিংবা বলবে বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সিগারেট কিনবার জন্য গিয়েছি, বাবু দাঁড়িয়েছিল। ফিরে এসে দেখি। যদি এরকম কিছু হয় তিনি কি করবেন? তিনি জামাইয়ের বিরুদ্ধে পুলিশ কেস করবেন? জামাইদের হাতকড়া বেঁধে নিয়ে যাবে। তিনি দেখবেন পত্রিকায় ছবি ছাপা হবে, বাবু হত্যা রহস্য। অবশ্য
পত্রিকার লোক এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না। কোনো সুন্দরী মেয়ে হত্যার সঙ্গে জড়িত না থাকলে খবরের কাগজের লোকজন উৎসাহ পায় না। বাবু হত্যায় কেউ কোনো উৎসাহ পাবে না। অপ্রকৃষ্ট একটা শিশুর হত্যায় কিছু যায় আসে না। খবরের কাগজের ভেতরের দিকে পাতায় খবরটা ছাপা হতে পারে, কিংবা হয়তো ছাপাই হবে না। রোজ কত হত্যাকাণ্ড ঘটছে, হত্যার খবরে মানুষের এখন আর আগ্রহ নেই। গনি সাহেব তার দ্বিতীয় জামাই এবং ছোট জামাইকে টেলিফোন করলেন। তিনি জানতে চান তারা ঢাকাতেই আছেন না ফরিদপুরে গেছেন। দুজনকেই পাওয়া গেল। শ্বশুরের টেলিফোন পেয়ে তারা গরমের দিনের মাখনের মতো গলে গেল। প্রতিটি বাক্যে 3 বার করে বলছে, আব্বা আব্বা আব্বা। গনি সাহেব মনে মনে বললেন, ফাজিলের দল, নিজের বাবাকে দিনে কয়বার আব্বা ডাকিস, কবার জিজ্ঞাসা করিস আব্বা আপনার শরীর এখন কেমন। গনি সাহেব শান্ত ভঙ্গিতে দু জামাইয়ের সঙ্গেই কথা বললেন। কথার মধ্যে বাবু বা বড় জামাইয়ের প্রসঙ্গ একবারও এলো না। তিনি দুপুরে বাসায় খেতে যান, আজ গেলেন না, চুপচাপ বসে রইলেন। কিছুই ভালো লাগছে না। একবার ভাবলেন মিজান সাহেবকে ডেকে খানিকক্ষণ গল্প করবেন, এই চিন্তা বাদ দিলেন। এখন টিফিনের সময়, এই সময় ক্ষুধার্ত একজন মানুষকে বসিয়ে রাখার কোনো মানে হয় না। তাছাড়া মানুষটা একটা ধাক্কা খেয়েছে, ধাক্কা সামলানোর সুযোগ দেওয়া দরকার। ধাক্কাটা তিনি ইচ্ছা করেই দিয়েছেন, এর দরকার আছে। মনের ভিতরে একটা ভয় থাকুক, ভয় মানুষকে বেঁধে রাখে। পুলিশে খবর দেবার কথাটা তিনি এমনি বলেছেন। পুলিশের সঙ্গে কোনো ব্যাপারে তিনি যেতে চান না। পুলিশ মানেই ঝামেলা, যদিও ঝামেলার প্রয়োজন আছে। তবে তিনি কাজ করবেন তার মতো। তিনি বুঝিয়ে দিবেন যে তিনি একই সঙ্গে সন্দেহ করেন আবার ভালোবাসেন। 500 টাকা বেতন বেড়ে যাচ্ছে, এই বাজারে এটা কম না। তাছাড়া তিনি মিজান সাহেবের ফেল করা ছেলেকেও চাকরি দিবেন, অবশ্যই দিবেন। বংশ পরম্পরায় কৃতজ্ঞতার জালে বেঁধে রাখবেন। ব্যবসা বড় হচ্ছে, এই সময় বিশ্বাসী লোক দরকার। একদল বিশ্বাসী লোক তার সঙ্গে থাকবে, অথচ তারা জানবে তারা পুরোপুরি বিশ্বাসী নয়। চট্টগ্রাম ব্রাঞ্চের ব্যাপারে তিনি মিথ্যা কথা বলেছেন। 11 লাখ টাকার কোনো ব্যাপার না, সেখানেও লাখখানিক টাকার গণ্ডগোল। এটা খারাপ না, এটা ভালো। সবাই জানবে এত টাকার একটা সমস্যা, তারা আরও সাবধান হবে। তবে কিছু গোলমাল বছর 2 পর পর দেখা দিবে। গনি সাহেব মাথা খেলিয়ে এই পদ্ধতি বের করেছেন। এই পদ্ধতি বের করতে তাকে অনেক মাথা খেলাতে হয়েছে। এই পদ্ধতি হয়তো সঠিক না, এর মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে। সব পদ্ধতিতেই আছে। এই পদ্ধতি পুরোটা তার নিজের না, খানিকটা মুনিরের কাছে শিখেছেন। মুনির এই বয়সেই বিশাল কনস্ট্রাকশন ফার্মের মালিক। সে একদিন বলেছিল, হিসাবে 21 লক্ষ টাকার একটা গণ্ডগোল করে রেখেছি, নিজেই করেছি। এতে লাভ কি হয়েছে গনি সাহেব জানেন? লাভ একটাই হয়েছে, আমার সব কটা লোক সূচের আগায় বসে আছে। হা হা হা। সবাই ভাবছে যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, অথচ যাচ্ছে না। এতে কাজ হয়, ভালো কাজ হয়। আপনি আমার বন্ধু মানুষ, আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন বলে এতদূর উঠতে পেরেছি। আপনাকে একটা কৌশল শিখিয়ে দিলাম। সবসময় হিসাবের মধ্যে একটা না একটা গণ্ডগোল বাঁধিয়ে রাখবেন। তারপর দেখবেন সব কেমন ঘড়ির কাঁটার মতো চলছে। টিক টিক, টিক টিক, টিক টিক। গনি সাহেব আবার মিজান সাহেবকে ডেকে পাঠালেন। মধুস্বরে বললেন, খাওয়া দাওয়া হয়েছে মিজান সাহেব? জি। বসুন বসুন। তিনি বসলেন। গনি সাহেব বললেন, দেশের জন্য কিছু কাজ করতে চাই। কিভাবে তা করা যায় কিছু ভেবেছেন? জি না। ভাবুন, ভেবে বের করুন। আর আপনার ছেলেকে নিয়ে আসতে বলেছিলাম, আনছেন না কেন? মিজান সাহেব চুপ করে রইলেন। আজই তো আনার কথা, তাই না? জি। যদি আসে
সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। কম্পিউটার সেকশনে দিয়ে দিব। ভালোমতো ট্রেনিং নিক। কম্পিউটার কোম্পানি ট্রেনিং দিয়ে দিবে। কোনো অসুবিধা নেই। আপনার শরীরটা কি খারাপ নাকি? জি, খারাপ। যান, বাসায় চলে যান। বাসায় গিয়ে বিশ্রাম করুন। মিজান সাহেব চলে যাবার পরপরই গনি সাহেব টেলিফোন পেলেন। বড় জামাই বাবুকে নিয়ে ফিরেছে। অনেকদিন পর বাইরে ঘুরতে পেরে বাবু খুব খুশি। পীর সাহেব তাকে একটা কবচ দিয়েছেন। জাফরান দিয়ে কোরআনের আয়াত লেখা একটা প্লেট দিয়েছেন। সেই প্লেট ধোয়া পানি প্রতি বুধবার খালি পেটে খেতে হবে। তিনি মনে মনে বললেন, হারামজাদা। গালিটা কাকে দিলেন তিনি নিজেও বুঝলেন না। নিজের জামাইদের না পীর সাহেবকে, নাকি পৃথিবীর সব মানুষদের। তার চেহারায় বিরক্তির ভাব কখনো ফুটে ওঠে না। আজ ফুটেছে। তিনি টেলিফোন নামিয়ে রেখে ভ্রু কুঁচকে খানিকক্ষণ ভাবলেন। তারপর টেলিফোন করলেন রমনা থানায়। রমনা থানার ওসি বিগলিত গলায় বললেন, কেমন আছেন স্যার? ভালো। আপনার শরীর কেমন? জি, আপনার দোয়া। কিছু করতে হবে? জি না, একটু ভয় দেখানোর দরকার হয়ে পড়ল যে ওসি সাহেব। ভয় দেখানোর দরকার হলে দেখাবো। হাজতে এনে প্যাদানি দিব। ব্যাপার কি? ব্যাপার কিছুই না। ক্যাশের টাকা পয়সার ব্যাপারে একটা ঝামেলা হয়েছে। কয়েকজনকে একটু ভয় দেখান। কোনো অসুবিধা নেই। আপনি একটা এফআইআর করে রাখুন। তারপর দেখুন কি করছি। না না, তেমন কিছু করতে হবে না। ভদ্রভাবে একটু জিজ্ঞাসাবাদ করবেন, এতেই কাজ হবে। 12টার সময় বাবার সঙ্গে দেখা করতে যাবার কথা। বুলু যেতে পারেনি। সকাল থেকেই তার গা গরম। গা আগুন গরম। পায়ে অসহ্য ব্যথা। পায়ের নিচটা কেমন নীল হয়ে গেছে। বিনা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকে একটা ধাক্কা খেল। গঙ্গানির শব্দ হচ্ছে। বুলুর মুখ দিয়ে লালা পড়ছে। চোখ ঘোর রক্তবর্ণ। বিনা বলল, কি ব্যাপার দাদা? বুলু বলল, একটা কুড়াল নিয়ে আয়। কুড়াল দিয়ে কোপ দিয়ে পাটা কেটে ফেলে দে। বিনা ভাইয়ের গায়ে হাত দিয়ে হতভম্ব হয়ে গেল। জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাবা অফিসে চলে যাওয়ার পর বুলু শব্দ করে কাঁদতে লাগল। পাড়ার ডাক্তার এসে বলল, এখনো হাসপাতালে ভর্তি করেননি? কি আশ্চর্য! আপনারা এত ক্যালাস কেন? এক্ষুনি হাসপাতালে নিয়ে যান। বুলু হাঁপাতে হাঁপাতে বলল, নিয়ে গেলেই হাসপাতালে ভর্তি করবে? চেষ্টা চরিত্র করবেন। আপনাদের চেনা জানা কেউ নেই, দেরি করা উচিত হবে না। আমার মনে হয় গ্যাগ্রিন হয়ে গেছে। বিনা একবার ভাবল বাবাকে অফিসে খবর দিবে। শেষ পর্যন্ত সাহসে কুলালো না। নিজেই বুলুকে নিয়ে রওনা হলো। ফরিদা ডাক ছেড়ে কাঁদতে লাগলেন। বিনার দাদি চেঁচাতে লাগলেন, কে কান্দে রে? বড় বউ না? বড় বউ কান্দে কেন? ও বড় বউ। লীনা অসম্ভব ভয় পেয়েছে। বাবলুও ভয় পেয়েছে, তবে সে খানিকটা আনন্দিত, কারণ আজ স্কুলে যেতে হবে না। স্কুল তার একেবারেই ভালো লাগে না। বিনা হাসপাতালে কিছুই করতে পারল না। এখনকার মানুষের দুঃখ কষ্ট দেখে পাথরের মতো হয়ে এখানকার মানুষজন মানুষের দুঃখ কষ্ট দেখে পাথরের মতো হয়ে গেছে। একটা বয়স্ক ছেলে যে শিশুর মতো চেঁচাচ্ছে, তার জন্য কারো মনে মায়াদার মমতার ছায়া পড়ছে না। শুধু একজন অল্প বয়স্ক ডাক্তার বিনাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করল। একসময় বলল, আপনি কাঁদবেন না, একটা ব্যবস্থা হয়েই যাবে। সেই ছেলেও কিছু করতে পারল না। একসময় লজ্জিত গলায় বলল, আপনার পরিচিত বড় কেউ নেই? বিনা চোখ মুছতে মুছতে বলল, না। বলেই তার অলেকের কথা মনে পড়ল। ধরা গলায় বলল, আমি কি একটা টেলিফোন করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। অলেককে পাওয়া গেল। অলিক বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? কি হয়েছে ঠান্ডা গলায় বল। বোরহান সাহেব মিটিংয়ে ছিলেন। ছোটখাটো মিটিং না, বড় মিটিং। স্বয়ং মন্ত্রী মিটিং চালাচ্ছেন। এর মধ্যেই বোরহান সাহেবকে বলা হলো, বাসা থেকে তার মেয়ে টেলিফোন করেছে, অসম্ভব জরুরি। 1 সেকেন্ডও দেরি করা যাবে না। বোরহান সাহেব শুকনো মুখে উঠে দাঁড়ালেন।
মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, স্যার আমাকে 3 মিনিটের জন্য একটু ছাড়তে হবে। বাসায় বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। আমি 3 মিনিটের মধ্যে আসছি। আমি খুবই লজ্জিত। মন্ত্রী অমায়িক ভঙ্গিতে হাসলেন। বললেন, আপনাকে 15 মিনিট সময় দেওয়া হলো। এর মধ্যে আমরা টি ব্রেক নিব। আপনি চা মিস করলেন। বোরহান সাহেব বললেন, এটাই কি তোমার জরুরি? বোরহান সাহেব টেলিফোন ধরা মাত্র অলিক বলল, কেমন আছো বাবা? বোরহান সাহেব বললেন, এটাই কি তোমার জরুরি খবর? হ্যাঁ। তুমি ভালো আছো বাবা? রাগ করতে গিয়েও তিনি রাগ করলেন না। নরম গলায় বললেন, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো না, আমার মনটা খুব খারাপ, খুবই খারাপ। কেন মা? আমার বন্ধুর ভাই হাসপাতালে ভর্তি হতে পারছে না। হাসপাতালের বারান্দায় বসে কাঁদছে। দেশের অবস্থাই তো এরকম মা। হাসপাতালে সিট নেই, ঘরে খাবার নেই, অফিসে চাকরি নেই। বাবা, বলো মা, তুমি 1 ঘন্টার মধ্যে এই ছেলেটার হাসপাতালে ভর্তি করার একটা ব্যবস্থা করবে। সে কি? হ্যাঁ, করবে। কি করে করব বলতো? তুই কি ভাবিস আমাকে? 1 মিনিট কিন্তু চলে গেছে বাবা, আর মাত্র 59 মিনিট আছে। তুই বড় পাগলামি করিস মা। বেশি দিন তো করব না বাবা, আর খুব অল্প দিন করব। তারপর আর করব না। ইচ্ছা থাকলেও করতে পারবো না। বোরহান সাহেব বললেন, আমি ব্যবস্থা করছি। 52 মিনিটের মাথায় বুলু ভর্তি হয়ে গেল। 1.5 ঘন্টার মধ্যে 2জন বড় বড় ডাক্তার বুলুকে দেখতে এলেন। বুলুর পাশের বেডে সবুজ শার্ট গায়ে দাড়িওয়ালা একজন মানুষ। সে আগ্রহ নিয়ে বলল, ভাইজান, আপনার পরিচয়? অলিক আজ চমৎকার একটা নীল শাড়ি পরেছে। সেজেছেও খুব যত্ন করে। তাকে জলপরীর মতো লাগছে। ডার্মালটো ডার্মাটোলজিস্ট প্রফেসর বড়ুয়া বললেন, কেমন আছো মা? অলিক বলল, আমি ভালো আছি। আপনি 7 দিন পর আসতে বলেছিলেন, আমি এসেছি। দেখি তোমার দাগের কি অবস্থা। দেখুন। প্রফেসর বড়ুয়া দেখলেন দাগ আরও বেড়েছে। কিছু কিছু দাগ ফ্যাকাশে হলুদ থেকে কালচে বর্ণ ধারণ করেছে। তিনি অবাক হয়ে দাগগুলোর দিকে তাকিয়ে রইলেন। অলিক বলল, আপনি ওষুধ বদলে এখন নতুন ওষুধ দিবেন, তাই না? আমার ডাক্তারও তাই করতেন। প্রফেসর বড়ুয়া কিছু বললেন না। বোরহান সাহেব বললেন, মেয়েকে কি বাইরে নিয়ে যাব? প্রফেসর বড়ুয়া দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, নিয়ে যান। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বোরহান সাহেব বললেন, তোর বান্ধবীর ভাইকে দেখতে যাবি নাকি? না। না কেন? চল দেখে আসি। হাসপাতাল আমার ভালো লাগে না বাবা। বাসায় চলে যাবি? হ্যাঁ, আমার কাজ আছে। কি কাজ? খুব জরুরি একটা কাজ। অলেকের কাজটা তেমন জরুরি না। অডেনের একটা কবিতার ছায়ায় গত 4 দিন ধরে সে নিজে একটা লিখতে চেষ্টা করছে। অডেনের সেই সহজ ভঙ্গি তার কবিতায় আসছে না। কবিতাটা কেমন কঠিন হয়ে যাচ্ছে। সহজ করে লেখা এত কঠিন কেন তাই সে বুঝতে পারছে না। বাসায় ফেরার পথে গাড়ির সিটে হেলান দিয়ে সে মনে মনে কবিতাটা আবৃত্তি করল। He was fully sensible to the advantage of the installment plan and had everything necessary to the modern man. A gramophone, a radio, a car, a refrigerator. আচ্ছা, এই মানুষটা কি সুখী ছিল? যার জীবনের কোনো স্বাদই অপূর্ণ নয়, সে কি সুখী? জীবনানন্দ দাশের লাশ কাটা ঘরের ওই মানুষটিও কি সুখী ছিল? ওই মানুষটির স্ত্রী ছিল, শিশু ছিল, ভালোবাসা ছিল। তবু তাকে লাশ কাটা ঘরে যেতে হলো কেন? মনে হয় জীবনানন্দ দাশের ওই মানুষটি সুখী ছিল। তাহলে অডেনের মানুষটি কি সুখী ছিল? অডেনের ওই মানুষটির তো কোনো অভাব ছিল না। তার গাড়ি ছিল, গ্রামোফোন ছিল, একটা ফ্রিজ ছিল। মিজান সাহেব ফরিদাকে বিয়ের কথা ভেঙে কিছুই বলেননি। তবু ফরিদা সবই জেনে গেলেন। ছেলের এক ফুপু এসে সব রহস্য ফাঁক করে দিলেন। ছেলে দেশে থাকে না,
থাকে নিউ অরলিন্সে। ডাক্তারি পাশ করেছে জন সেন্ট লুক থেকে। বয়স ৩১। আমেরিকার রেসিডেন্টশিপ গত বছর পেয়েছে। সে বড় হয়েছে আমেরিকাতে। আন্ডার গ্র্যাজুয়েট হিসাবে ছাত্র হিসাবে আমেরিকায় গিয়েছিল ১৫ বছর বয়সে। এর মধ্যে দেশে আসেনি। এখন ৩ মাসের জন্য এসেছে। বিয়ে করে চলে যাবে। বউ মাস ৩ পরে যাবে। ভিসা টিসা ঠিক করতে এই সময়টা লেগে যাবে। ছেলের ফুপু নিজেও ডাক্তার। সোহরাওয়ার্দী হাসপাতালে কাজ করেন। ডাক্তার হয়ে যাওয়া মেয়েদের কথাবার্তা খানিকটা রুক্ষ ধরনের হয়। এই ভদ্রমহিলার তা না। তিনি বেশ মজা করে কথা বলছেন। কথার ফাঁকে ফাঁকে প্রচুর হাসছেন। তিনি বললেন, তৌফিককে পাঠিয়ে দিব। আপনারা কথা বলে দেখুন পছন্দ হয় কিনা। কখন পাঠাবো বলে দিবেন। আমরা আপনাদের খুব কাছেই থাকি। বাড়ির নাম পদ্মসখা। হলুদ-রঙা ৩ তলা বাড়ি। দেখেছেন না? ফরিদা সেই বাড়ি দেখেননি, তবু মাথা নাড়লেন যেন দেখেছে। ভদ্রমহিলা বললেন, আমাদের ছেলে কিন্তু আপনার মেয়েকে দেখেছে। ওদের মধ্যে কি সব কথাও নাকি হয়েছে। ছেলে খুব ইমপ্রেসড। পরে যখন খোঁজ নিয়ে জানা গেল আপনার মেয়ে ছাত্রী হিসেবেও খুব ভালো, তখন সে আরও ইমপ্রেসড হলো। এখন বলুন ছেলেকে কখন পাঠাবো। ফরিদা কি বলবেন ভেবে পেলেন না। বুলুর বাবার সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। এখন অবস্থা এমন যে বুলুর বাবার সঙ্গে কথা বলার সুযোগই পাওয়া যাচ্ছে না। অফিস থেকে বাসায় এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে হাসপাতালে যান। সারা রাত থাকে হাসপাতালে। বুলুর অবস্থা নাকি ভালো না। কেন ভালো না তা ফরিদা ঠিক বুঝতে পারেন না। তিনি একবার হাসপাতালে বুলুকে দেখতে গেলেন। সে তো বেশ অনেক কথা বলল। বুলু সুস্থ থাকলে বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে নেওয়া যেত। অসুস্থ হয়েছে যন্ত্রণা। মেয়েদের বিয়ের কথাবার্তা হলে মেয়ের মায়েদের মনে তীব্র আনন্দ হয়। ফরিদারও হচ্ছে। তার বুকের ব্যথা পর্যন্ত এখন হয় না। শুধু একটাই কষ্ট, বিনার বিয়ের ব্যাপারটা নিয়ে কারুর সঙ্গেই কথা বলতে পারছেন না। অথচ কথা বলতে ইচ্ছে করে। কথা যা বলার বিনার সঙ্গেই বলেন। বিনা লজ্জা পায়, তবে চুপ করে থাকে না। মার কথার জবাব দেয়। ফরিদার ধারণা বিনাকে বাইরে থেকে যতটা লাজুক মনে হয় ততটা লাজুক সে না। লাজুক হলে আগ বাড়িয়ে কোনো মেয়ে কি যুবক একটা ছেলের সঙ্গে কথা বলে? ছেলের ফুপু যখন বললেন ওদের দুজনের কথা হয়েছে, তখনই ফরিদার মনে সামান্য সন্দেহ ঢুকেছিল। এই ভদ্রমহিলা হয়তো অন্য কোনো মেয়ের কথা বলেছেন। ছেলের ফুপু চলে যাওয়ার পরপরই বিনাকে তিনি বললেন, সে কোনো ছেলের সঙ্গে কথা বলেছে কিনা। তৌফিক নাম বিদেশে থাকে। বিনা বলল, হ্যাঁ। ফরিদা বললেন, কেন গায়ে পড়ে কথা বললি? উনি আমাদের বাসার সামনে গেটের কাছে দাঁড়িয়েছিলেন। আমি শুধু বললাম, আপনি কি চান? উনি তখন হড়বড় করে একগাদা কথা বললেন। কেন মা? ফরিদা হাসি মুখে বললেন, এই ছেলে তোকে বিয়ে করতে যাচ্ছে। ছেলেটা কেমন বলতো, তোর কি পছন্দ হয়? বিনা অবাক হয়ে তাকিয়ে রইল। ফরিদা বললেন, মুখটা এমন শুকনো করে দিলি কেন? বয়স হয়েছে, বিয়ে করবি না? পরের সংসারে কতদিন আর থাকবি? এখন নিজের সংসার হবে। বিনা থমথমে গলায় বলল, এটা পরের সংসার? পরের সংসার না তো কি? মেয়েদের নিজের সংসার একটাই, স্বামীর সংসার। বিনা কোনো কথা না বলে উঠে গেল। তবে ফরিদার মনে হলো বিয়ের এই আলাপে বিনার তেমন আপত্তি নেই। ছেলেটিকে বোধ হয় তার পছন্দ হয়েছে। ফরিদার অনুমান ভুল হয়নি। ছেলেটিকে বিনার পছন্দ হয়েছে। বিনার মনে হয়েছে ছেলেটা ভালো। কেন এরকম মনে হলো সে সম্পর্কে বিনার কোনো ধারণা নেই। প্রবাসী মানুষদের মধ্যে আলগা ধরনের যে স্মার্টনেস থাকে এর মধ্যে তা নেই। কেমন যেন ঢিলেঢালা ধরনের। চোখে মোটা কাচের চশমার কারণেই বোধহয় তার মধ্যে প্রফেসর ভাব চলে এসেছে। এই ভাবটা বিনার খুব ভালো লাগে। তাদের কলেজের একজন প্রফেসর অজিতবাবুর চশমার কাচ খুব মোটা। তিনি ক্লাসে ঢুকেই বলেন, মা জননীরা তোমরা একটু হাসো। এতক্ষণ আপনারা শুনছিলেন অন্ধকারের গান পর্ব ৬।